আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটিকে সাধারণ মানের বলতে আজ আমাদের সকলেরই আপত্তি। আশাপূর্ণা দেবী যেভাবে গল্পটি বলতে শুরু করলেন তাতে উৎসাহী পাঠকের প্রথম ধাপেই মনে হতে পারে একটি মেয়ের স্বপ্ন, সংসার, স্বপ্নভঙ্গ এসবই যেন লেখিকা উপন্যাসের মোড়কে ফুটিয়ে তুলতে চান। কিন্তু এ উপন্যাসের পৃষ্ঠার পর পৃষ্ঠাব্যাপী যে সমাজ, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ফুটে ওঠে সেই হিসাবে বলা চলে উপন্যাসটি একটি বিশিষ্ট সময়ের সমাজ ইতিহাসের দলিল। এমন একটা সন্ধিক্ষণকে বেছে নেন আশাপূর্ণা যে সময় নানা কারণেই আলোড়িত। উপন্যাসের কোথাও নির্দিষ্ট করে সময়ের উল্লেখ নেই, কিন্তু কিছু ইঙ্গিত, কিছু তথ্য পরিবর্তনের আভাস তুলে ধরেছে সন্ধিক্ষণের প্রবল মুহূর্তগুলোকে, যখন বদল ঘটছে সব স্তরেই। ব্রাহ্মণ্য শাসিত সমাজ একটু একটু করে শিথিল হচ্ছে। স্মৃতি পুরাণ আঁকড়িয়ে থেকে জীবনের ব্যাখ্যা না খুঁজে প্রয়োজন ও সময়ের তাগিদে বদলে যাচ্ছে পুরাণের ভাষা। ইংরেজি শিক্ষার চল বাড়ছে। স্কুল তৈরি হয়ে গেছে, বিশেষ করে মেয়েদের স্কুল। মেয়েদের বিদ্যাচর্চাকে নীতি নিয়মের নিগড়ে আর বেঁধে রাখা যাচ্ছে না। রামমোহন ও বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকেরা বহু বিবাহ এর মতো যে কুপ্রথা, সেই কুপ্রথাগুলোকে বিনষ্ট করে সমাজকে দূষণমুক্ত করতে চাইছেন। তাঁরা জোর দিচ্ছেন নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিকে উন্মুক্ত উদার করার জন্য। সাংসারিক ঘেরাটোপের জীবন থেকে মুক্ত করে তাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন বৃহৎ বিশ্বের মাঝখানে। নারী পুরুষ পরস্পরের পরিপূরক। পুরুষদের বিদ্যাচর্চার অধিকার থাকলে নারীর কেন থাকবে না, একটা প্রশ্ন এখানে কিন্তু থাকছে। বন্যার বেগে সমাজে এসেছেন ব্রাহ্ম ধর্ম। অসংখ্য মানুষ এই সংস্কারমুক্ত ধর্ম মতে বিশ্বাসী হয়ে উঠেছে। ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে ধর্মের নতুন ব্যাখ্যাকে প্রতিষ্ঠিত করছে। ধর্ম অর্থে শোষণ নয়, ধর্ম অর্থে এখানে বিভেদ সৃষ্টি নয়, নিষ্পেষণ নয়। ধর্মের ব্যবহারিক দিকটিকে চিহ্নিত করেছে ব্রাহ্ম সমাজ। সমাজ ও জাতিকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা তাদের লক্ষ্য। ধর্মকে হাতিয়ার করে সমাজ ও জাতির উন্নয়নকে কতটা ত্বরান্বিত করা যায়, প্রগতির লক্ষ্যকে কতটা বিস্তৃত করা যায়, ব্রাহ্ম সমাজ এই স্থির আদর্শে অবিচল রইল। তৈরি হলো মেয়েদের শিক্ষাদানের জন্য পাঠশালা, কারিগরি শিক্ষায় শিক্ষাদান, বিধবা নারীদের আর্থিক সংস্থানের ক্ষেত্র প্রস্তুত হলো। সমাজের মূল বনেদ আরো খাঁটি ও শক্তিশালী করার জন্য তৎপর হয়ে উঠল। প্রাথমিক স্তর থেকে এই কাজটা কিন্তু শুরু হয়। সমানাধিকারের প্রশ্নে ব্রাহ্ম সমাজ সমাজকে দাঁড় করালে এক কঠিন প্রশ্নের মুখোমুখি। প্রচলিত ব্যবস্থায় এক শ্রেণী পুষ্ট হয়েছে, আরেকটি হয়েছে দীর্ণ ছিন্ন। এই অসম ব্যবস্থার অবসান ঘটাতে এগিয়ে এলেন ব্রাহ্ম সমাজের পুরোধা পুরুষেরা। এরই সঙ্গেই যারা এলো রামকৃষ্ণ ও বিবেকানন্দের উজ্জ্বল উপস্থিতি। ধর্মের আনুষ্ঠানিকতাকে এড়িয়ে নীতি নিয়মের প্রাচীর ডিঙিয়ে অন্তর সাধনায় সিদ্ধি রামকৃষ্ণের প্রচারিত ধর্মের এই নতুন ভাষ্য ধর্ম ভাবনায় বিপ্লব আনল।
আর্ত মানুষের সেবা, দরিদ্রকে নারায়ণ জ্ঞানে পূজা, ঈশ্বরকে নিজের মাতারূপে আরাধনা, ধর্মের সঙ্গে নৈকট্য সাধন সবই সম্ভব হল এই রামকৃষ্ণের সাধনায়। বিরোধীরা তার নামে কুৎসা রটাচ্ছিল বা রটানোর একটা উৎসাহী তারা হয়ে উঠল। দীর্ঘদিন ধরে ধর্মের নামে যে শোষণ চলছিল, সেই শোষণের যুগের ঘটল অবসান, উদার মানবিক হয়ে উঠল দৃষ্টি, জীবনযাত্রায় এলো ছন্দ। কিন্তু সামন্ততান্ত্রিক স্বেচ্ছাচারিতাকে কি নস্যাৎ করা গেল? সেটা কিন্তু নয়। দীর্ঘকাল লালিত আচরিত সংস্কার, ধর্ম, বিশ্বাস, সর্বোপরি সমাজপতিদের অত্যাচার নতুন যুগের প্লাবনে কিছুটা নড়ে উঠল। শোষণের নতুন কৌশল খুঁজতে তারা ব্যস্ত হয়ে উঠলেন। সমাজের বুকে আর এক নতুন ইতিহাস নির্মাণের উন্মাদনা দেখা দিল। এ বদল শুধু কলকাতামুখী হয়েই কিন্তু রইল না। ইংরেজি শিক্ষার প্রবল ঢেউ আছড়িয়ে পড়তে লাগলো প্রত্যন্ত গ্রামগুলির বুকে। কারণ বিভিন্ন কারণে মানুষের সঙ্গে কলকাতার যোগ তৈরি হচ্ছিল। উন্নয়ন, প্রগতি এসব শব্দগুলি বেষ্টন করেছিল কলকাতাকেই। কখনো বিদ্যাচর্চার কারণে, কখনো বা পেশার প্রয়োজনে, কখনো বা নানাবিধ প্রয়োজনে মানুষ কলকাতামুখী হয়ে উঠেছিল। যন্ত্র যুগের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। গ্রামের কুটির শিল্প নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের পেশা তৈরি হচ্ছে, গ্রামে যে সঠিক পারিশ্রমিক পাচ্ছে না। কলকাতার বাজারে সে ন্যায্য মূল্য পাচ্ছে, যা দিয়ে তার সংসার নির্বাহের পরও কিছু উদ্বৃত্ত থেকে যাচ্ছে, যা দিয়ে সে কি করছে, তার শখ মেটাচ্ছে। অবসর বিনোদনের জন্য যে মানুষটির জীবনে গ্রামের চণ্ডীমণ্ডপটি যথেষ্ট ছিল, আজ তার জীবনে প্রবেশ করছে তাস, দাবার আড্ডা। চণ্ডীমণ্ডপ শুধু গ্রাম সমাজে অবসর যাপনের কেন্দ্র নয়, গ্রামকে শাসন করার অধিকারও তার উপর ন্যস্ত ছিল। তাস, দাবার আড্ডা যেমন অন্তরঙ্গ হয়ে ওঠার অবকাশ তৈরি করল, তেমনি তৈরি হলো খবর সংগ্রহের কেন্দ্র। সংস্কৃতির প্যাটার্নের বদল ঘটছে, নতুন সংস্কৃতি নির্মাণ হচ্ছে, নতুন সমাজ গড়ে উঠছে। আর এই নতুন সমাজ সংস্কৃতিকে শাসন করার জন্য তৈরি হচ্ছে নতুন শ্রেণী। ধনী দরিদ্র সব অবস্থায়, সব ব্যবস্থাতে চিরকালই ছিল। কিন্তু এই সমাজ বদলের অবশ্যম্ভাবী ফল হিসাবেই বেরিয়ে এলো মধ্যবিত্ত সমাজ। সাংস্কৃতিক সন্ধিক্ষণের অনিবার্য পরিণাম। যারা পুরনো ব্যবস্থাকে অসার বলে ধিক্কার দিতে পারছে না, আবার যারা নতুন কালের জয়ধ্বনিকেও অস্বীকার করতে পারছে না, পরিবর্তনের আঁচ যাদের সারা শরীরকে স্পর্শ করেছে, পরিবর্তন অনিবার্য জেনেও যারা প্রতিরোধ করেনি, গ্রামকে ছেড়ে অক্লেশে, ভিটে জমি ছেড়ে, প্রতিবেশীর গোপন যে ঈর্ষা ও পিতামাতার অভিশাপ সেটাকে অমান্য করে কলকাতায় এসে তারা বাসা বাড়িতে থাকছে। তার আচার আচরণ বদলে যাচ্ছে, খাদ্যাভ্যাসে ঘটছে পরিবর্তন, মানসিকতা হয়ে উঠছে পরিবর্তিত। সন্তানদের শুধু বিদ্যালয় শিক্ষায় বদ্ধ না করে ডাক্তার, উকিল করে তোলার যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, চিন্তার সীমাবদ্ধতা যাচ্ছে ঘুঁচে। পুরনো ব্যবস্থায় মেয়ে সন্তান হলে বাবা মা গৌরীদানের পুণ্য অর্জনের জন্য ব্যস্ত হয়ে উঠতেন। নতুন অবস্থায় পুণ্য অর্জন নয়, মেয়ে সন্তানের জন্য বাবার বুকে জমে উঠছে বাৎসল্য রস। উন্নতির আকাঙ্ক্ষায় নিজের পরিবার ও সন্তানদের ঘনিষ্ঠ সান্নিধ্য উপভোগ করার যে মানসিকতা এখানে তৈরি হয়েছে, শুধু কর্তব্য করে যাওয়া নয়, জীবনের পরিপূর্ণতাকে সন্ধান করারও চেষ্টা চলছে। একান্নবর্তী পরিবারের ছকে বা যৌথ পরিবার জীবনে নিজের পরিবার সন্তানকে বিচ্ছিন্ন করার উপায় ছিল না। বৃহৎ পরিবার জীবনের অন্য সব ছেলে মেয়েদের বেড়ে ওঠার মধ্য দিয়ে নিজের সন্তান কখন যে বিবাহযোগ্য হয়ে উঠল তার অনুভব স্পর্শ করত না। ফলে পরিবার, সন্তান এসব শব্দগুলো একটু
দূরত্ব রেখেই চলত। শহর, কলকাতা এসব শব্দগুলোকে আরো নিকট করে তুলল। সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের পরিবার ও সংসার জীবনও আঁকড়িয়ে ধরল সে। অনুশাসনের চাপে জীবনকে জটিল না করে জীবনকে উপভোগ করার জন্য সচেষ্ট হয়ে উঠল। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটিতে এসবেরই একটা নিখুঁত ও নিটোল বিবরণ পাওয়া যায়। সমাজ বদলের আঁচ কিভাবে ছাপ ফেলছে, গ্রামের সংকীর্ণ কাঠামোয় জোর প্রতিরোধ গড়ে উঠছে, কিন্তু সে পরিবর্তনের জোয়ার এত শক্তিশালী জেনেই মাথা নোয়াতে হচ্ছে। ঠেকিয়ে রাখা যাচ্ছে না। জীবনের ছাঁচে বদল আসছে, অসংখ্য প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটিতে সেসব প্রশ্ন উত্তর খোঁজা হয়েছে আশাপূর্ণা দেবী এক ঘরোয়া গল্প লিখতে বসে। সচেতন পাঠককে যা উপহার দিচ্ছেন তাকে শুধু গল্প বলা যায় না। কাহিনীর প্রতিটি ধাপে ধাপে সমাজ বদলের সুস্পষ্ট স্বাক্ষর রয়েছে। গল্পকথনের মধ্যে এমন এক অন্তরঙ্গতা আছে যার ফলে এসব তথ্য গল্পের চলনটিকে অনাবশ্যক ভার বহ করে তোলেনি। প্রথম প্রতিশ্রুতি এবং তার পরবর্তী দুটি খণ্ডে যথাক্রমে সুবর্ণলতা ও বকুল কথায় এই বদলের ইতিহাস আরো অনুপুঙ্খ। নিছক গল্প শোনানো লেখিকার অভিপ্রায়ও নয়। বদল এসেছে, সমাজ ভাঙছে, সমাজ ভাঙনের মাঝখানে দাঁড়িয়ে বিপর্যস্ত জনসমাজ, গ্রাম শহরের ব্যবধান ঘুঁচছে। শহর কলকাতার রুচি মানসিকতা প্রভাবিত করছে গ্রামের সংস্কৃতিকে। নতুন সাংস্কৃতিক প্যাটার্ন আর এসবের মাঝে মানুষের ব্যক্তিত্বের সংঘাত, অবশেষে আদর্শ বজায় রাখার জন্য স্বস্থানকে শূন্য করে চলে যাওয়া, এসব আলোচনা গল্পের প্রয়োজনে এসেছে। কিন্তু আশ্চর্য লাগে, সত্যবতী 7-8 বছরের ওই বালিকাটি কেন গ্রামের অন্য সকল বাচ্চাদের মতো হয়ে উঠল না? কেন তার মনে জন্ম নিল অসংখ্য প্রশ্ন? পুণ্যিপুকুর ব্রতে কেন আছে সতীনকে মারার কৌশল? জগতের সব রহস্যকেই কি ও কেন এ দুটো শব্দের মাধ্যমে সে জানতে চায়। মেয়েদের বিদ্যা চর্চা যদি পাপই হয়ে থাকে, তাহলে বিদ্যার দেবী কেন সরস্বতী? এসব বুদ্ধিতীক্ষ্ণ প্রশ্ন তার সমবয়সী খেলার সাথীদের কিন্তু অবাক করে। সত্যবতীর সাহসিকতা ও চাতুর্য তাদের মধ্যে মুগ্ধতা তৈরি করে, কিন্তু বয়োজ্যেষ্ঠরা তার উদ্দেশ্যে করে কটু ভাষণ। সমাজ বদল সত্যবতীকে ধীরে ধীরে আকার দিতে শুরু করে। অন্যায়ের প্রতিবাদ, বিচ্যুতি, অনৈতিকতা দেখলে তার সমালোচনা, এসব সত্যবতী চরিত্রের মূল সুর। সময় দ্রুত এগোতে থাকে। ঘর বসতের জন্য শ্বশুর গৃহে যেতে হয় সত্যবতীকে। শ্বশুর ও শাশুড়ির অন্যায় আচরণ ও দুবাক্যের বিরুদ্ধাচরণ করে সমাজের চোখে হেয় হতে হয়। লোকলজ্জা তুচ্ছ করে স্বামী সন্তান নিয়ে কলকাতায় চলে আসে। ইচ্ছা নিজের অপূর্ণ স্বাদ পূর্ণ করে তুলবে আত্মজাদের শিক্ষাদানের মধ্য দিয়ে। স্বামী নবকুমার প্রথমে প্রস্তাবে সায় না দিলেও সত্যবতীর প্রবল জোরের কাছে হার মানল। দ্রুত হাতে গুছিয়ে নিল সত্যবতী তার আপন সংসারকে। পিতা রামকালীর গৌরীদানের পুণ্য অর্জনের কারণে তাঁর শিক্ষালাভ যেভাবে ব্যাহত হয়েছিল, কলকাতায় ভবতোষ মাস্টারের তত্ত্বাবধানে সে চর্চা কিন্তু বেড়ে যায়। ব্রাহ্ম সমাজের প্রত্যক্ষ সংস্পর্শে এলো সত্যবতী। তার চিত্তের দৈন্য সংকীর্ণতা দূর হলো। কুণ্ঠা লজ্জা কোনোদিনই তাকে স্পর্শ করতে পারেনি। ব্রাহ্ম সমাজে যাতায়াত ও মেয়েদের বিদ্যাদান থেকে উচ্ছ্বসিত করে তুলল। এই তো সে চেয়েছিল। গ্রামের অন্যান্য মেয়েদের মতো সাংসারিক জীবনের অবসরে আলস্যে পরনিন্দা পদচর্চায় কখনো মুখর হয়ে উঠত না। সংসারের সব কাজের অন্তে বই খাতাই ছিল তার সম্বল। এ নিয়ে অনেক কটুবাক্য শুনতে হয়েছে তাকে, কিন্তু আহ, সেসব বাক্য কোনো দীর্ঘস্থায়ী রেখা টেনে যেতে পারেনি সত্যবতীর ওপরে। এর প্রত্যক্ষ ফল এগিয়ে চলা তার থেমে থাকেনি। স্বামী নবকুমারের ব্যঙ্গের শিকার হতে হয়েছে তাকে। নবকুমারের অন্যায় সন্দেহ সংকুচিত করে তুলতে পারেনি তাকে। দীর্ঘ সময় একসঙ্গে থেকেও মনের তল খুঁজে পায়নি নবকুমার।
সাধন সরল মায়ের দুঃখ বুঝতে পারেনি বলে আক্ষেপ আছে, কিন্তু তা নিয়ে বৃথা হা হুতাশ নেই। আক্ষেপ ভুলে একটু বেশি বয়সের সন্তান সুবর্ণকে নিয়ে আশায় বুক বেঁধেছে। অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করতে চায় সুবর্ণকে ঘিরে। সুবর্ণের মধ্যে নিজেকে খুঁজে পায়। সুবর্ণ তার আত্মজা মাকে ভয় পায়, কিন্তু মার প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। কিন্তু বৌমাকে জব্দ করার নেশায় ক্ষেপে ওঠা সত্যবতীর শাশুড়ি সুবর্ণের বিয়ে দিয়ে দেওয়ায় সত্যর সব স্বপ্ন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। স্বামী সংসারের প্রতি প্রবল ঘৃণায় কাশি চলে যায় তার বাবার কাছে অনেক প্রশ্নের উত্তর মেলাতে। নিত্যানন্দপুরের ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেড়ে ওঠা সত্য কিভাবে এই বিপুল জীবনের প্রতি আগ্রহী হয়ে ওঠে, এই পৃথিবীর সঙ্গে পরিচয়ই তার কিভাবে। বারুইপুরের এই গৃহবধূটি অন্যান্য গৃহবধূর মতো স্বামী শ্বশুরের সেবা করে সন্তানের প্রতিপালনের চিরচেনা ছকে জীবন কাটাতে পারে না। ছেলেদের ভালো স্কুলে পড়াবার বাসনায় গ্রাম ছাড়ে। জীবনের এক একটা বাধা পেরিয়ে যখন সে মুক্তির স্বাদ পেতে শুরু করে, ঠিক তখনই এক প্রবল ঝড়ের তাড়নায় নষ্ট হয়ে যায় তিল তিল করে গড়ে তোলা তার স্বাদের সংসার। যে মানুষটা অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোস করেনি, আজ স্বামী শ্বশুরের বিশ্বাসহীনতায় বিস্মিত, প্রতারিত, মর্মাহত, তার এই বিপুল ক্ষতিকে সে পূরণ করবে কি করে? দীর্ঘদিন ধরে একত্রে বসবাসকারী স্বামীর প্রতি বিশ্বাস রাখতে পারে না সে, সংসার ত্যাগ করাই স্থির করে। সুধুদি ও নবকুমারের শত উপরোধ অনুরোধ তাকে সংকল্প থেকে টলাতে পারে না। তার স্নেহের সন্তান সুবর্ণের মুখ দর্শন না করেই গরুর গাড়িতে উঠে বসে। আশাপূর্ণা উপন্যাসের শেষ লাইনে লেখেন, গরুর গাড়ির পথ শেষ হয়। কারণ সুবর্ণলতা উপন্যাসের পটভূমি শহর কলকাতা। সুবর্ণ মায়ের কলঙ্ক মাথায় নিয়ে শ্বশুর গৃহে আসে। শাশুড়ির নিয়মিত খোঁটা তার জীবনকে বিষময় করে তোলে। কিন্তু কার কাছে প্রতিবাদ জানাবে? মা তাকে ত্যাগ করেছে, বাবা দেখা করতে এসে কর্তব্য পালন করে যান, ভাই তাদের ভাইদের বইয়ের যে সংসারে তার স্থান কিন্তু অকুলান। মায়ের প্রতি জমে আছে অনেক ক্ষোভ। সুবর্ণ ভেবে পায় না, মা সংসার ত্যাগের আগে তার কথা একবারও ভাবল না কেন, একবারও তার মনে ভেসে উঠল না কেন? সুবর্ণের মুখ ক্ষোভ জমেছে, কিন্তু মার প্রতি কোনো অশ্রদ্ধা জমা হয়নি। স্মৃতিতে ভেসে উঠেছে মায়ের আনন্দ উজ্জ্বল মুখ। সাংসারিক জীবনে স্বামীর কাছে, সন্তানদের কাছে বারবার আঘাত পেয়েছে, কিন্তু মায়ের মতো অবিচল জেদে আঁকড়ে ধরে শান্তি খুঁজেছে সাহিত্য সাধনায়। গোপনে নিজের খাতায় মেলে ধরেছে নিজের আশা আকাঙ্ক্ষা, আশাভঙ্গের বিবরণ। যোগু ভাসুরের ছাপাখানায় বই করে ছাপিয়েছে। মুদ্রণ প্রমাদের কারণে সন্তানদের কাছে হাস্যাস্পদ হয়েছে, কিন্তু স্বপ্ন পূরণের আশায় আনন্দে উদ্বেল হয়ে উঠেছে। সত্যবতী সুবর্ণের এই পরিণতি তো দেখতে চেয়েছিল। সুবর্ণ জন্মাবার আগে সুহাসের জীবনের কালিমা যাতে তার ভবিষ্যৎ জীবনকে আচ্ছন্ন না করতে পারে, তার জন্য তাকে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে তুলবার গুরুভার বহন করতে দ্বিধাবোধ করেনি। কখনো মনে হয়নি সুহাস তার নিজের মেয়ে নয়। এই মানসিক উদারতা সুবর্ণকেও স্পর্শ করেছে। শুধু নিজের সন্তানদের নয়, দেওর ভাসুরের ছেলে মেয়েদেরও একই সঙ্গে পাঠদান করেছে সুবর্ণ। মায়ের কষ্ট দুঃখকে বুঝতে চেয়েছে সুবর্ণ। সত্যের অসহায়তার চেয়ে সুবর্ণের অসহায়তার প্রকৃতি আরো জোরালো। সুবর্ণের সন্তানেরা মায়ের সব প্রচেষ্টাকে ব্যঙ্গ করেছে, সব কাজকে পাগলামি বলে চিহ্নিত করতে চেয়েছে। বড় দুই মেয়ে চাঁপা ও চন্দন মায়ের নিন্দায় পঞ্চমুখ হয়েছে। আত্মজ আত্মজাদের এহেন আচরণে সুবর্ণ কষ্ট পেয়েছে, কিন্তু পারুল ও বকুলকে মনোমতো করে তুলবার বাসনায় স্কুলে ভর্তি করেছে। কারণ পারুল ও বকুলের মধ্যে সেই জ্যোতিকে প্রত্যক্ষ করেছে সুবর্ণ। সুবর্ণের অন্য মেয়েরা সংসার ও সন্তান নিয়ে এত ব্যস্ত থেকেছে, ফলে তাদের কাছে শিক্ষা চর্চা গুরুত্ব পায়নি।
পারুল কবিতা লিখত গোপনে, সুবর্ণ এ ব্যাপারে উৎসাহই দিয়ে এসেছে। পারুলের সাহিত্য চর্চাকে আরো বিস্তৃতি দেবার লক্ষ্যে সুবর্ণ তাকে স্কুলে ভর্তি করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বুঝতে পেরেছে পারুল অন্য ধাঁচের, পারুলের মধ্যে রয়েছে এক উন্নত মানসিকতার লক্ষণ। বকুলকে নিয়ে অত উচ্চাশা না থাকলেও রয়েছে তাকে নিয়ে উদ্বিগ্ন। ধীরে ধীরে সুবর্ণ হারিয়ে ফেলেছে বেঁচে থাকার উচ্ছ্বাস, সংসারের প্রতি এক দুরন্ত অভিমানে আত্মক্ষয় করেছে। সত্য কলকাতায় এসে নিজেকে মেলে ধরবার অবকাশ পেয়েছিল। সুবর্ণ সংসারের জাঁতা কলে অভ্যস্ত জীবনযাত্রায় ক্রমশ ক্লান্তি বোধ করতে থাকে। একটু বাইরে টাকা জানার অবকাশ পায়নি। বাইরে থেকে জানার প্রত্যাশী সুবর্ণ একদিনের জন্যও সংসার থেকে ছুটি পায়নি। প্রবোধের অন্যায় সন্দেহ, কাজ ছাড়া না করার নির্লজ্জতা সুবর্ণকে পীড়িত করেছে। আকাশটাকে দেখার জন্য একটা দক্ষিণের বারান্দা মেলেনি। দক্ষিণের বারান্দার জন্য কাতর সুবর্ণ স্বামীর কাছ থেকে প্রতারিত হয়েছে। মিথ্যে প্রলোভন দেখিয়ে দর্জিপাড়ার বাড়িতে এনেছে। সুবর্ণ বারবার প্রতারিত হয়েছে। বদ্রীনাথ ধামে যাবার সব প্রস্তুতির শেষে প্রবোধের খামখেয়ালি শিকার হতে হয়েছে সুবর্ণকে। প্রবল আত্মধিক্কারে মৃত্যুকে কাছে ডেকে নিয়েছে সুবর্ণ। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গিয়েছে নিজেকে। প্রবোধ ও সন্তানদের শত অনুরোধেও ওষুধ গ্রহণ করেনি। কাশির কষ্টকে মেনে নিয়ে প্রবোধের ঘুমের যাতে কষ্ট না হয় তার জন্য বারান্দায় শোয়ার বন্দোবস্ত করতে বলেছে সুবলকে। ডাক্তারের অনুরোধেও ওষুধ গ্রহণ করেনি। কারোর ওপর কোনো অসন্তোষ প্রকাশ না করেই নীরবে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছে। শীতের সিঁদুর নিয়ে মরবার পুণ্য অর্জন করতে নয়। সত্যবতী ও সুবর্ণ সে যুক্তির পথে কখনোই হাঁটেনি। বেঁচে থাকবার মতো করে বাঁচা, সম্মানের সঙ্গে বাঁচা অবহেলা, অনাদরের জীবনকে তারা কখনোই মেনে নিতে চায়নি। প্রতিকূল জীবন প্রবাহের সঙ্গে প্রতি মুহূর্তে লড়তে লড়তে প্রাণশক্তি হারিয়ে ফেলা সুবর্ণ প্রাণশক্তি হারিয়ে ফেলছে। জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তে, পূর্ণতার মুহূর্তে বিদায় নেয়। সুবর্ণ এভাবে পূর্ণতা চায়নি। স্বামী সন্তানদের প্রবল ধিক্কারে, মানসিক অবসাদে দীর্ণ হতে থাকে সুবর্ণ। সত্যবতীর মনে জেগে উঠেছিল অভিমান, তাই সংসারের দিকে আর ফিরে তাকায়নি। সুবর্ণের মনে অভিমান নয়, অবসাদ। সন্তানদের তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ, অবহেলা ভিতরে ভিতরে যে দগ্ধ করত, তাই স্বপ্নের ধন ছাপা বইগুলোকে পুড়িয়ে দিতে দ্বিধা করেনি। বকুল কথায় সুবর্ণের কনিষ্ঠ সন্তান কিভাবে পূর্বপুরুষের উত্তরাধিকারকে সঙ্গী করে বেড়ে ওঠে তার ইতিহাস বিবৃত হয়েছে। মায়ের অঙ্গীকার, স্বপ্নকে সাকার করার জন্য তার পরিবার বিরুদ্ধ সব কাজেই তৎপর হয়ে ওঠে। সত্যবতী ও সুবর্ণের মতো প্রতিকূল সময় ও সংসারের সঙ্গে লড়াই করতে হয়নি তাকে। সত্যবতী ও সুবর্ণের সময় ও সমাজ তাদের নির্মাণ করেছে, কিন্তু স্বচ্ছন্দ চাল চলতা নির্মাণ করতে ব্যর্থ হয়েছে। কারণ যে সমস্ত মানুষগুলোর সান্নিধ্য ও সাহচর্যে তাদের প্রতিটি ক্ষণ কেটেছে, তারা কেউই এই পরিবর্তিত সময় ও সমাজকে সাদরে মেনে নিতে পারেনি। তাদের কুণ্ঠা ও সংকোচ দিয়ে অন্যের চলার পথে বিঘ্ন সৃষ্টি করেছে। কিন্তু বকুলের পথ তার মা দিদিমার মতো প্রতিকূলতায় আচ্ছন্ন ছিল না। প্রবোধের পরিবারের মানুষেরা আধুনিক সময়ের চাক চিক্কে মুগ্ধ হয়েছে। আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতা স্পর্শ করেছে। প্রবোধের উত্তরাধিকারীদের বকুল এসব দেখে নীরবে দীর্ঘশ্বাস ফেলেছে, আক্ষেপ করেছে। তারা মা দিদিমাকে এই মুক্তি চেয়েছিল। এতদিনকার শোষণ বঞ্চনার শেষে এই কি প্রত্যাশা ছিল? এই সমাজের চিত্রাঙ্কনে বকুল অকুণ্ঠ হয়ে ওঠে। সমস্যার সংকটকে ফুটিয়ে তুলতে সক্ষম হলেও এর সমাধানের পথ খুঁজতে ব্যর্থ হয়। জনপ্রিয় লেখিকার কাছে পাঠকের
প্রত্যাশা অনেক হলেও অনামিকা দেবী সেই প্রত্যাশা পূরণে অপারগ। চোখের সামনে বদলে যাওয়া মানুষগুলোকে দেখেও তাদের পরিণতির চিত্র আঁকতে বকুল বিভ্রান্ত হয়। সত্যবতী থেকে বকুল পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমার শেষে আশাপূর্ণ যেন স্বস্তি পান। প্রথম প্রতিশ্রুতিতে যার প্রস্তুতি, বকুল কথাতে সে তার পরিপূর্ণতার সন্ধান পাচ্ছে। এরই পাশাপাশি বয়ে চলা জীবন প্রবাহ, সম্পর্কের টানাপোড়েন সবই জায়গা করে নিয়েছে। সত্যবতী নিজেকে মেলে ধরবার অবকাশ পায়নি। সাংসারিক বাধা সুবর্ণের জীবনকে তার বাবা রামকালী ভট্টাচার্য, রামকালী স্নেহের প্রশ্রয় সত্যবতী চরিত্রকে দৃঢ় ভিত্তি দিয়েছে। রামকালীর কাছ থেকে মানসিক জোর সে খুঁজে পেয়েছে। সত্যবতীর প্রতিটি পদক্ষেপকে নবকুমার পুরোপুরি সমর্থন না করলেও বাধাদান করেনি। নবকুমারের সরল মানুষ জগৎ মা ও স্ত্রীর প্রবল ব্যক্তিত্বের চাপে বিক্ষত হয়েছে। সত্যবতীর সাহস দেখে নবকুমার আতঙ্কিত হয়েছে। অজানা দুশ্চিন্তায় তার প্রতিটি দিন ক্ষণ কেটেছে। সত্যবতীর বাবার ব্যক্তিত্ব ও সত্যবতীর গৌরবময় পরিবারকে নবকুমার সমীহের দৃষ্টিতে দেখেছে। ফলে সুবর্ণের জীবন কাহিনীর মধ্যে যত ক্লেদ আছে, সত্যবতীর জীবনকে অত ক্লেদ স্পর্শ করতে পারেনি। সুবর্ণের কাহিনী বিষাদ ও কারুণ্যে পরিপূর্ণ। সত্যবতীর কাহিনী অনেক উজ্জ্বল। বকুলের কাহিনীতে বিষণ্ণতা আছে, আছে দাম্পত্যের ভেঙে যাওয়ার কাহিনী আছে। তারই পাশাপাশি আছে উদ্দাম জীবনোপভোগের চিত্র। এরই মধ্যে স্থান পেয়েছে নির্মলের একনিষ্ঠ ভালোবাসার কথা। নির্মল যে প্রেমকে পূর্ণতা দিতে পারেনি, সে প্রেমের মধুর চিত্রকে লালন করে চলেছে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। স্ত্রীর কাছে গোপন করেনি বকুল তার অব্যক্ত প্রেমের কথা। জেঠিমার প্রবল শাসনের কাছে মাথা নত করে থাকতে হয়েছে। বকুলকে বিবাহ করতে না পারার গ্লানি তাকে কষ্ট দিয়েছে। নির্মলের স্ত্রী তাদের ভালোবাসাকে সাগ্রহে মেনে নিয়েই নির্মলের সঙ্গে বাকি জীবনটা সুখ শান্তিতে কাটিয়েছে। বকুল নির্মলদের ভালোবাসায় রুচি বোধ কখনো ক্ষুণ্ণ হয়নি। অভিভাবকদের দৃষ্টি এড়িয়ে কথা বলার আনন্দে উত্তেজনা ছিল, পরস্পরের মধ্যে আড়াল ছিল, দূরত্ব অতিক্রম করার একটা প্রবল আনন্দ ছিল। সে আনন্দের আঁচটুকু বাঁচিয়ে রেখেই বকুল তার বাকি জীবনটা সুখেই কাটিয়ে দিয়েছিল। কিন্তু তার ভাইজি ও নাতনিরা এত স্বাধীনতাকে ঠিকভাবে ব্যবহার করতে পারল না। সত্যবতী ও সুবর্ণ এই স্বাধীনতাকে পাওয়ার জন্য উন্মুখ ছিল, কিন্তু তাদের উত্তরপুরুষেরা সেই স্বাধীনতাকে যথার্থ মূল্য দিতে পারল না। তিনটে অংশে বিচ্ছিন্ন কোনো কাহিনী নয়। আশাপূর্ণা দেবী এর গুরু দায়িত্ব সচেতন পাঠকের উপর দেন। সত্যবতীর কাহিনীকে সম্পূর্ণ জানতে হলে বকুল কথাকেও জানতে হবে। প্রথম প্রতিশ্রুতির সত্যবতীর অঙ্গীকার সম্পূর্ণ করে তোলে তার উত্তরসূরি বকুল সুবর্ণ জীবিত থাকতে। কখনো আশা করেনি তার কনিষ্ঠ কন্যা বকুল একদিন তার অপূর্ণ সাধকে পূর্ণ করে তুলবে, অপূর্ণ সাধকে। বরং পাদুলকে নিয়েই সুবর্ণের স্বপ্ন ছিল। দাদাদের প্রবল ধিক্কারের কাছে পরাজয় স্বীকার করেই পাদুল জেদ করেই স্কুলে ভর্তি হয়নি। কারো অবহেলার দানকে মাথায় পেতে নিতে পাদুলের নৈতিকতায় আঘাত এনেছে। প্রথম প্রতিশ্রুতি থেকে বকুল কথা পর্যন্ত যেন এক পরিক্রমা। তিনটি কাহিনীর মধ্যে যে যোগ, সে যোগ রচনায় আশাপূর্ণা উৎসাহী। তিনটি কাহিনীর মধ্যে ঐক্যসূত্র শুধু ব্যক্তি থেকে ব্যক্তির উত্তরণের কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। সন্ধিক্ষণের প্রবল জোয়ারকে মেনে নিয়ে সমাজ সংস্কৃতি কিভাবে বিবর্তিত হচ্ছে তার পূর্ণাঙ্গ চিত্র অঙ্কনে আশাপূর্ণ আগ্রহী। এক সমাজ ব্যবস্থা থেকে আর এক ব্যবস্থার দিকে যাত্রা, সমাজের বিবর্তন অবস্থার রূপ কি আর টানাপোড়েনের চাপে পরে মানুষের শিকড় হারানোর যন্ত্রণা নিপুণ বাস্তবতায় ধরা পড়েছে। সমাজের বিবর্তন অবস্থার যে রূপ, সেটা কি আর এই টানাপোড়েনের চাপে পড়ে মানুষের শিকড় হারানোর যন্ত্রণা নিপুণ বাস্তবতায় ধরা পড়েছে। পুরনো সংস্কার বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়, ধুয়ে মুছে নস্যাৎ করে আধুনিকের জয় ঘোষণা হয়ে চলেছে। পুরনো সব যে মলিন কদর্য তা তো নয়। সমাজ গঠনের একেবারে আদি পর্বে সবই যে কুৎসিত ছিল তা বলা চলে না। সমাজ সংস্কৃতি যত উন্নত হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে
মানুষের যুক্তি বুদ্ধি, কিন্তু সন্ধিক্ষণের ধাক্কায় হারিয়ে গেছে মূল্যবোধ। যন্ত্র যুগ মনুষ্যত্বের চরম অবমাননা করছে। বুঝতে পারে না যন্ত্র সভ্যতা চিত্তের সংকটকে কত তীব্র করে তুলছে। এই প্রবল বিনষ্টির হাত থেকে জনসমাজকে উদ্ধার করবে কে? সত্যবতী সুবর্ণের অসংখ্য প্রশ্নের জবাব দেবে কে? সত্যবতী সুবর্ণ জীবনের লাঞ্ছনা বঞ্চনার মাঝে বিভ্রান্ত হয়নি। শত প্রতিকূলতার মাঝে মাথা তুলে দাঁড়াবার শক্তি সঞ্চয় করেছে। দাদাদের প্রবল শাসনে বকুল নির্মলকে নিয়ে সংসার বাঁধতে পারেনি বলে বেদনা প্রকাশ করেনি, বরং জীবনের সফলতা খুঁজেছে অন্য পথে। যে সফলতা ও সার্থকতা দাদাদের পীড়িত করেছে। বকুল যেভাবে গণ্ডি মুক্তির পথ কাটল, সে পথ কি তার উত্তরসূরিদের আলো দেখালো, বরং তাদের জীবন কথাই হয়ে উঠল বকুলের সাহিত্যের কাহিনী। শম্পা সত্যভামার চরিত্রের সে জোর কোথায়? শিক্ষা তাদের আধুনিকতার স্পর্শ দিয়েছে, জীবনের স্বপ্নে বিভোর করেনি। মানুষের মতো মানুষ হয়ে বাঁচার প্রেরণা সঞ্চার করেনি। আধুনিকতার বাইরের চাকচিক্যে মুগ্ধ হয়েছে, মনের গঠনকে পরিণত রূপ দিতে পারেনি। সন্ধিক্ষণে জাত নতুন চেতনা সত্যবতী ও সুবর্ণের মনের শক্তি জুগিয়েছে। অন্তঃপুরে বাস করেও সুবর্ণ বিলিতি কাপড় পরানোর ও দেশি কাপড় পরাবার সংকল্প অটল থেকেছে। সত্যবতী নবকুমারকে এড়িয়ে ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেছে। এ ধরনের সাংগঠনিক শক্তি শম্পা সত্যভামাদের ভাবনাকে আচ্ছন্ন করেনি। সত্যবতী জ্বরের ঘোরে হাজার হাজার সুবর্ণকে বাঁচাতে চেয়েছে। সুবর্ণ তো প্রতীক মাত্র। অসংখ্য আহত আত্মাকে মুক্তির পথ দেখানোই ছিল সত্যবতী সুবর্ণের জীবনের ব্রত। বকুলতার সাহিত্য সাধনার মাধ্যমে দেশের প্রকৃত সংকটকে চিহ্নিত করে জনমানুষে প্রতিক্রিয়া সৃষ্টি করতে চেয়েছে। সত্য সুবর্ণের ও বকুলের ভাবনার এক বৃহত্তর দিক আছে, যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকলের জন্য এক উন্মুক্ত ক্ষেত্র প্রস্তুত করার। কিন্তু শম্পা সত্যভামারা কেবল ভেবেছে নিজেদের কথা। সকলের মধ্যে ছড়িয়ে পড়ার একটা আনন্দ থেকে বঞ্চিত হয়েছে এই শম্পারা। আত্মসুখের ছলে করেছে আত্মবঞ্চনা। সত্যবতী তার কাহিনীকে সম্পূর্ণ দেবার ভার সুবর্ণের উপর দিতে পারে। সুবর্ণর অপূর্ণতাকে মেটাতে পারে তার আত্মজা বকুল। কিন্তু শম্পা ও সত্যভামাকে পূর্ণতা দেবে কে? কারণ তারা নিজেরাই বিভ্রান্ত। স্বশিষ্ট জীবনের পাঁকে ঘুরতে ঘুরতে অবসাদে আত্মহননকেই মুক্তির পথ হিসেবে মেনে নেয়। সত্যবতী সুবর্ণের ভাবনার গঠনমূলক ও ইতিবাচক দিক তার নিজেকে শুধু নয়, পরিবার জীবনকেও নানাভাবে আলোকিত করে। জীবনের এই ব্যাপ্তির স্পর্শ আশাপূর্ণার গল্পের প্রাণ। এভাবেই প্রথম প্রতিশ্রুতি নিছক গল্পের আবরণকে হারিয়ে একটি বিশিষ্ট সময়ের জীবন্ত চিত্র হিসাবে পাঠক হৃদয়ে চিরস্থায়ী স্থান লাভ করে নেয়।